নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম আমার ছোট্ট চ্যানেলটিতে, চ্যানেল অ্যাওয়ারনেস। আজকের প্রসঙ্গটি হচ্ছে আমাদের যে সনাতনী হিন্দু ধর্ম আছে তার বেশ কিছু সংস্কার আছে। তো সেই সংস্কারের সংখ্যাটি কত? ধর্ম অনুযায়ী আমাদের 16টি সংস্কার আছে। তো সেই 16টি সংস্কার কি বা তার কখন কি তাদের পালন করা হয় সেই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। প্রথমে আমি বলবো 16টি সংস্কারের নাম ও তার সংক্ষিপ্ত ব্যাখ্যা। প্রথম সংস্কার হচ্ছে আমাদের হিন্দু বা সনাতনী ধর্ম অনুযায়ী গর্ভাধান। সন্তান লাভের ইচ্ছায় গর্ভধারণের পূর্বে যেটা করা হয় সেটা হচ্ছে গর্ভাধান। দ্বিতীয় হচ্ছে পুংসবন। গর্ভধারণের 2 থেকে 3 মাসের মধ্যে সন্তানের সুস্বাস্থ্য কামনার জন্য যে অনুষ্ঠান করা হয় তাকে পুংসবন বলা হয়। সংস্কার নাম্বার 3, সীমান্তোন্নয়ন। গর্ভবতী মায়ের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য সাধারণত 7ম মাসে এই কর্মটি করা হয়। সংস্কার নাম্বার 4, জাতকর্ম। শিশুর জন্মের পর প্রথম ধর্মীয় আচরণ যেমন মধু ও ঘি চাটা, এটাকে বলা হয় জাতকর্ম। নাম্বার 5 হচ্ছে নামকরণ। শিশুর যে নাম রাখার যে পদ্ধতি, শিশুর নামকরণের যে পদ্ধতি বা তার সম্পর্কে যে অনুষ্ঠান, সেটাকে বলা হয় নামকরণ সংস্কার। নাম্বার 6, নিষ্ক্রমণ। শিশুকে প্রথমবার ঘরের বাইরে নিয়ে যাওয়ার যে প্রসেস তাকে বলা হয় নিষ্ক্রমণ। নাম্বার 7, অন্নপ্রাশন। শিশুকে প্রথমবার কঠিন খাবার খাওয়ানোর যে প্রসেস, সাধারণত 6 মাস বয়সের পরে, সেই অনুষ্ঠানটিকে বলা হয় অন্নপ্রাশন। এটি আমাদের 7ম সংস্কার। নাম্বার 8, চূড়াকরণ। শিশুর প্রথম মাথা মুন্ডন বা চুল কেটে ফেলা, টোটালি সম্পূর্ণভাবে যে মাথা ন্যাড়া করার প্রসেস তাকে বলা হয় চূড়াকরণ। নাম্বার 9, কর্ণচ্ছেদন। কানের ছিদ্র করা বা স্বাস্থ্য ও ধর্মীয় কারণে বলা হয় যে যে ব্যক্তির কানে ছিদ্র থাকে সেই ব্যক্তি শারীরিকভাবে সুস্থ বা সবল হয়। তো আমরা যেটা হিস্ট্রিটি ও ইতিহাসে দেখেছি, বহু রাজা মহারাজা বা প্রত্যেকেই কানে বালি বা কানের যে বিভিন্ন রকম অর্নামেন্টস পরতেন। তো সেটাই আমাদের 9ম সংস্কারের মধ্যে আসে, কর্ণচ্ছেদন। নাম্বার 10 নম্বর হচ্ছে বিদ্যারম্ভ। শিশু বড় হওয়ার পরে লেখাপড়া শুরু করার উৎসব সেটা হচ্ছে বিদ্যারম্ভ। নাম্বার 11, উপনয়ন। বালকের জ্ঞানার্জনের গুরু যে পৈতে বা উপবিদ ধারণ করার যে ব্রহ্মচর্য গ্রহণ করার যে সময়, সেটাকে বলা হচ্ছে উপনয়ন। নাম্বার 12, বেদারম্ভ। বেদ শিক্ষা শুরু করার যে পদ্ধতি, লেখাপড়া শুরু করার এক সময়, তারপরে বেদ শিক্ষা শুরু করার যে সময়, সেটাকে বলা হচ্ছে বেদারম্ভ। এটা হচ্ছে আমাদের 12তম 12th সংস্কার। নাম্বার 13, কেশান্ত। প্রথমবার দাড়ি কামানো বা চুল কাটা বা কৈশোরের শেষ পর্যায়ে যে দাড়ি কাটার প্রসেসের যে শুরু, সেটাকে বলা হচ্ছে কেশান্ত।
নাম্বার 14, সমাবর্তন। শিক্ষা সমাপ্তির পরে গুরুকে বিদায় জানিয়ে ঘরে ফিরে আসার যে প্রসেস, সেই সমাবর্তন, যেটা আজও স্কুল কলেজে আমরা মেনে চলি, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের হিন্দু সনাতনী ধর্মের সংস্কার, সমাবর্তন, যেটা সেই গুরুকুল থেকেই চলে আসছে। নাম্বার 15, বিবাহ। বিয়ে করে গৃহস্থ জীবনের যে সূচনা, সেটা হচ্ছে বিবাহ। আর সবথেকে শেষ 16 যে সংস্কার, সেটা হচ্ছে অন্ত্যেষ্টি। মৃত্যুর পর দেহত্যাগ ও তার অন্তিম সংস্কারের যে পদ্ধতি আমাদের মেনে চলা হয়, সেটা হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। এই হলো 16টি সংস্কার আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী। ভালো থাকবেন। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার ফিরে এলাম আমার আজকের এই ছোট্ট চ্যানেলটিতে, চ্যানেল অ্যাওয়ারনেস। আজকের প্রসঙ্গ আমাদের হিন্দু সনাতনী ধর্ম অনুযায়ী যে 16টি সংস্কার আমরা মেনে চলি, সেই 16টি সংস্কারের সম্বন্ধে আজকে ছোট্ট ভিডিও। 16টি সংস্কারের প্রথম সংস্কার হচ্ছে গর্ভধান। এটি এমন একটি পবিত্র আচার যা দম্পতিরা গর্ভধারণের পূর্বে সন্তান লাভের আশায় পালন করে থাকেন। এতে প্রার্থনা করা হয় যেন সন্তান সুসন্তান হিসেবে জন্ম নেয়, তার স্বাস্থ্য যেন অত্যন্ত সুন্দর হয়। নাম্বার 2 হচ্ছে পুংসবন। গর্ভধারণের 2য় বা 3য় মাসে এই পুংসবন যে সংস্কার, সেটি সম্পন্ন করা হয়। এই সংস্কারের মাধ্যমে সন্তানের সুস্বাস্থ্য এবং মেধা কামনা করা হয়। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এটি করলে সন্তান পুত্র হতে পারে, তবে আধুনিকভাবে এর মানে শারীরিক মানসিক কল্যাণ। নাম্বার 3, সীমান্তোন্নয়ন। সাধারণত 3য় নম্বর সে সংস্কার সীমান্তোন্নয়ন ষষ্ঠ বা সপ্তম মাসে গর্ভবতী মায়ের মনোবল ও সুস্থতা কামনায় এই আচার সংস্কার পালন করা হয়। এর মাধ্যমে মা ও গর্ভস্থ শিশুর সুরক্ষা কামনা করা হয়। নাম্বার 4, জাতকর্ম। শিশুর জন্মের পরে এই আচার করা হয়। এতে শিশুকে ঘি ও মধু চাটানো হয়, কর্ণে মন্ত্রপাঠ দেওয়া হয় এবং তার সুস্বাস্থ্য কামনার জন্য আচার আচরণ করা হয়। এটি হচ্ছে জাতকর্ম। এটা হচ্ছে 4 নম্বর। নাম্বার 5, নামকরণ। শিশুর জন্মের পর নির্দিষ্ট দিনে নাম রাখা হয়। নাম এমনভাবে রাখা হয় যাতে তার অর্থ থাকে এবং তা শিশুর চরিত্র ও ভবিষ্যতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ এক অধ্যায় একটা মানুষের জীবনে। যা হোক করে যে কোনো রকম নাম রাখলেই হয় না। সেই নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ে ওঠে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার অর্থনৈতিক এবং তার সমস্ত জীবনের প্রতিটা অঙ্গ, প্রতিটা মুহূর্ত। তাই নামকরণ যে প্রক্রিয়াটি 5 নম্বর প্রক্রিয়া, সেটি যথার্থই সঙ্গতিপূর্ণ। নাম্বার 6, নিষ্ক্রমণ। এই সংস্কারে শিশুকে প্রথমবার ঘরের বাইরে নেওয়া হয়। সাধারণত 4র্থ মাসে এই নিষ্ক্রমণ যে সংস্কারটি আছে সেটি পালন করা হয়। এটি শিশুর নতুন পরিবেশে অভ্যস্ত হওয়ার প্রথম সূচনা, তার প্রতীক।
তাই সেই দিনটিকে যথেষ্ট সুন্দরভাবে পালন করা হয় এই সংস্কারের মাধ্যমে। নিষ্ক্রমণ। নাম্বার ৭, অন্নপ্রাশন। সাধারণত ৬ মাস বয়সে শিশুকে প্রথমবার কঠিন খাবার যেমন ভাত বা এ ধরনের পায়েস খাওয়ানো হয়। এই যে সংস্কার পদ্ধতিটি, এটিকে বলা হয় অন্নপ্রাশন। এটি তার শারীরিক ও বিকাশে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে পালিত হয়। নাম্বার ৮, চূড়াকরণ। শিশুর প্রথম মাথার চুল কাটার যে সংস্কার, তাকে বলা হয় মুন্ডন। সেই মুন্ডনের অপর একটি নাম হচ্ছে চূড়াকরণ। এটি সাধারণত ১ বা ৩ বছর বয়সে করা হয়। এটি শিশুর সুচিতার প্রতীক হিসাবে বিবেচিত হয়। নাম্বার ৯, কর্ণছেদন। শিশুর কান ছিদ্র করা হয় সাধারণত ১ বছর বয়সে। এটি আধ্যাত্মিক এবং স্বাস্থ্যগত উভয় কারণেই করা হয়ে থাকে প্রাচীনকাল থেকে। এটি হচ্ছে আমাদের ৯ম সংস্কার, কর্ণচ্ছেদন। নাম্বার ১০, ১০ম সংস্কার হচ্ছে আমাদের বিদ্যারম্ভ। শিক্ষা জীবনের সূচনা। শিশুকে প্রথমবার অক্ষর লিখতে শেখানো হয়, যেমন অ, আ। তো সরস্বতী পূজার সময়তে সরস্বতী দেবীর আরাধনার সামনে, সরস্বতী দেবীর সামনে প্রথমবার এই অ, আ, ক, খ লেখানো শুরু করা হয়। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে বিদ্যারম্ভ সংস্কার। নাম্বার 11, উপনয়ন। আমাদের সাধারণ বাংলা ভাষা যেটাকে পৈতে বলা হয়, এই সংস্কারে বালক ব্রহ্মচারী রূপে প্রবেশ করে। তাকে পবিত্র সুতো, যেমন জানেউ বলে এটা অনেকে, বা পৈতে বলা হয়, এটা পড়ানো হয় এবং গুরু বা আচার্যের নিকট পাঠানো যে রীতি রেওয়াজ, শিক্ষা গ্রহণের যে শুরুয়াত, সেইটাই যে আর প্রাচীনকাল থেকে এই পদ্ধতি চলে আসছে, সেটাকেই বলা হচ্ছে উপনয়ন সংস্কার। নাম্বার 12, বেদারম্ভ। শিক্ষা শুরু করার পরেই তার যে দ্বিতীয় স্টেজ, যেমন আজকের প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, সেই রকমই কতকটা আগেকার দিনে যেটা ছিল, সেটা হচ্ছে বেদারম্ভ। উপনয়নের পর ছাত্র বেদ ও শাস্ত্রের পাঠ যখন শুরু করে, তখন এটি একটি পবিত্র জ্ঞানার্জনের এক পবিত্র অধ্যায় পর্যায়। তাই এই সংস্কারটিকে নাম দেওয়া হয়েছে বেদারম্ভ। নাম্বার 13, কেশান্ত। বয়ঃসন্ধির পরে যখন প্রথমবার দাড়ি কামানো বা চুল ছাঁটাকে বোঝায়, সেটি হচ্ছে নাম দেওয়া হচ্ছে কেশান্ত। এটি বাল্যের অবসান এবং যৌবনের সূচনার প্রতীক। নাম্বার 14, 14 নম্বর যে সংস্কারটি, সেটা হচ্ছে সমাবর্তন। শিক্ষা জীবন শেষ করে যখন ছাত্র গৃহে ফিরে আসে, অর্থাৎ যেমন আজকের দিনে উচ্চশিক্ষা কমপ্লিট করে যখন সে গৃহে ফিরে আসে, তার ঘরে ফিরে আসে, সেই ক্ষণটিকে, সেই দিনটিকে মনে রাখার জন্য, বা শিক্ষা জীবন শেষ করে যখন ছাত্র গৃহে ফিরে আসে, এই যে সংস্কার, এই দিনটিকে পালন করার জন্য এই সমাবর্তন অনুষ্ঠানটি গুরুদক্ষিণা হিসাবেও পালন করা হয়। গুরুদক্ষিণা প্রদানের সময়তেও এই সমাবর্তন অনুষ্ঠানটি পালন করা হয়। নাম্বার 15 হচ্ছে বিবাহ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গার্হস্থ্য সংস্কার। এতে দুটি আত্মা, দুটি পরিবার এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয় সারা জীবন একসাথে থাকার জন্য। সমাজ, বংশবিস্তার ও ধর্মরক্ষার তাগিদে এই বিবাহ সংস্কারটি প্রচলিত যুগ যুগ ধরে। আর অন্তিম শেষ যে সংস্কার, সেটি হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। এই সংস্কারের মাধ্যমে আমরা
যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, যে সনাতনী হিন্দু আছি আমরা, তাদের এটি হচ্ছে শেষ সংস্কার। মৃত্যুর পরে মৃতদেহে দাহ বা সমাধি করার যে পদ্ধতি, বা তার দাহ করার পরেও আগলা মানে নেক্সট যে 14 দিন বা 15 দিন ধরে যে তার বিভিন্ন দিন আমরা পালন করে থাকি, তার যে সেই এই প্রক্রিয়া, সেটিকে অন্ত্যেষ্টি ক্রিয়া বলে, অন্ত্যেষ্টি সংস্কার। এই সংস্কারই আমাদের 16 বা 16তম সংস্কার মাধ্যমে আমরা পালন করি। এতে মৃত ব্যক্তির আত্মার শান্তি ও পুনর্জন্মের আশীর্বাদ কামনা করা হয়। ধন্যবাদ। আশা করি আমার এই ছোট্ট ভিডিওতে যে 16টি সংস্কার আলোচনা করলাম আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।